সকাল থেকে আসলে নির্বাচনী প্রচারণার খবর ঢাকা ও ঢাকার বাইরে থেকে আমরা জানাচ্ছিলাম। এই মুহূর্তে ঢাকা ৬ আসন অর্থাৎ খিলগাঁও এলাকাতে আমরা যাব। আমাদের সহকর্মী এইচ.এম. ইমরান সেখানকার তথ্য সংগ্রহ করছেন, যাচ্ছি তার কাছে। ইমরান, আপনি তো ঢাকা ৬ আসনে খিলগাঁওতে রয়েছেন। তো নির্বাচনী আলাপ আশেপাশে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ চায়ের দোকানে বসে আছেন। তো নির্বাচনী আলাপ কতটুকু জমে উঠেছে, ভোটাররা আসলে কি প্রত্যাশা করছেন এই আসনে যিনি প্রার্থী হবেন তার কাছ থেকে? নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী যে আলাপ সেটি কিন্তু বেড়েই চলেছে। চায়ের দোকান থেকে শুরু করে সবখানেই এখন শুধু নির্বাচনী আলাপ। আমি এই মুহূর্তে আছি খিলগাঁওয়ে, যেটি ঢাকা ৮ আসন। এখানে কিন্তু সবচেয়ে আলোচিত প্রার্থী বিশেষ করে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের মধ্যে দুজনেই কিন্তু হেভিওয়েট প্রার্থী এবং ব্যাপক আলোচনায় রয়েছে। সেখানে মানুষের প্রত্যাশাও কিন্তু ভিন্ন, যেহেতু এটি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি আসন, ঢাকা ৮ আসন। এখানে কিন্তু নির্বাচনী আলাপও চলছে চায়ের দোকান থেকে শুরু করে সবখানে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অনেকেই বসে আছেন এবং তাদের এই নির্বাচনে, যেহেতু অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে তাদের প্রত্যাশাও কিন্তু একটু ভিন্ন, যেহেতু বিগত সরকার বেশ প্রায় ১৫ বছর যাবৎ শাসন করেছে। সেই পরবর্তী নির্বাচনে, এবারে নতুন নির্বাচনে বলা চলে মানুষের যে আলাদা প্রত্যাশা, সেই প্রত্যাশাও কিন্তু কাজ করছে। সেই আলোচনা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় চলছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো। এই যে এবারে অভ্যুত্থান পরবর্তী নির্বাচন, প্রথম ভোট দিবেন, ভোট প্রত্যাশা হচ্ছে, আপনাদের ভিন্ন রকম প্রত্যাশা রয়েছে। কি কি প্রত্যাশা আপনারা করছেন, বা প্রার্থীদের কাছে কি কি চাওয়া পাওয়া রয়েছে আপনাদের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমাদের চাওয়া সন্ত্রাস দুর্নীতি মুক্ত একটি সমাজ এবং মাদক মুক্ত একটি সমাজ। আর সবচেয়ে বড় কথা, আমাদের বর্তমানে উচিত যে মার্কানা থেকে প্রার্থীকে থেকে ভোট দেওয়া উচিত আমার মতে। এখন সবার তো আর মতামত এক হইতে পারে না। আর যেই আসুক না কেন, আমাদের এই স্বপ্নের দেশটাকে যেন তারা নিজের মতো নিজের মনে করে যেন এটার দিকে একটু খেয়াল করে, এই আর কি। শুনছিলেন এখানে সবখানেই এখন নির্বাচনী আলাপ এবং ভোটাররা তারা বিভিন্ন প্রত্যাশাও করছেন। তাদের প্রত্যাশা রয়েছে, পাশাপাশি তারা যেহেতু এবারে নির্বাচনে ভোট দিবেন, সেই আলাপ আলোচনাও করছে কাকে ভোট দেওয়া যায়। ইমরান, একটু ঢাকা ৮ আসনের বিষয়ে যদি একটু জানাতেন যে সেখানকার যে প্রার্থী রয়েছেন তিনি আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সেইখানকার খবরাখবর যদি একটু বলতেন। না, এখানে যেহেতু এখানকার প্রার্থী হেভিওয়েট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস, তারাও কিন্তু এখানকার এই এলাকার মানুষের যে প্রত্যাশা পূরণে কিন্তু তারাও কাজ করে যাচ্ছেন। তারাও বিভিন্ন ইশতেহার নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। সেটি কিন্তু আমরা দেখছি সেই ২২ তারিখ থেকে, অর্থাৎ আনুষ্ঠানিক যে প্রচারণা, সেই দিন থেকে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস কিন্তু ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার পূরণের যে প্রত্যাশা, সেই প্রতিশ্রুতিও কিন্তু তারা দিচ্ছেন। তবে ভোটাররাও কিন্তু তাদেরও আলাদা প্রত্যাশা রয়েছে। তারাও আলাপ আলোচনা করছেন কাকে ভোট দেওয়া যায়, কাকে ভোট দিলে এই ঢাকা ৮ আসনের উন্নয়ন হবে, সেই আলাপ আলোচনাও কিন্তু তারা করছেন। পাশাপাশি আমরা দেখছি চায়ের দোকান থেকে শুরু করে সবখানে এখন এই ভোটারদের আমেজ, নির্বাচনী আমেজ। সেই আমেজে তারা বিভিন্ন কথাও তারা বলছেন, বিভিন্ন মানুষ আলোচনাও করছেন। পাশাপাশি আমরা দেখছি একেবারেই সরগরম হয়ে উঠেছে এই ঢাকা ৮ আসন। তারা প্রত্যাশাও করছেন। আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি তরুণ হিসেবে এবার প্রথম ভোট দিতে যাবেন, এবারে নির্বাচন আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হলো দেশে দুর্নীতি যে আমাদের পজিশন থাকে ১ থেকে ১০-এর মধ্যে, মাঝে মধ্যে চ্যাম্পিয়ন হয়। আমি চাই না যে আমরা ১ থেকে ১০-এর মধ্যে থাকি, আমরা শেষের দিক থেকে ২-৩-এ থাকি, তাহলে আমার এই দেশে প্রত্যাশা পূরণ হবে। তাই এতটুকুই বলতে চাই আমি। বিগত বছরগুলোতে ভোট দিতে পেরেছেন কিনা, না এবারই প্রথম ভোট দিবেন? না, এবারই প্রথম দিব সংসদীয় আসনে, কিন্তু ইউনিয়ন নির্বাচন দিচ্ছি আর কি। এবার ভোট আপনাদের প্রত্যাশা কি এবং কোন সংখ্যা দেখছেন কিনা এবার নির্বাচনে? নির্বাচনের সংখ্যা বলতে শেরপুর না শরীয়তপুরে কিছুদিন আগে একটি কোন্দল হইলো ২ দলের মধ্যে। তো আমাদেরকে যদি সেন্টারে যদি সেরকম সেফটি দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা সেন্টারে যাব, কিন্তু সেফটি ইনসিকিউর ফিল করলে আমি নিজেকে, তো আমি সেখানে যেতে অনিচ্ছুক হবো। এটা শামীম, নিশ্চয়ই আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা একটু মেহেরপুরে যেতে চাই, আমাদের সহকর্মী রাশেদুজ্জামান সেখানে রয়েছেন।
রাশেদুজ্জামান, ছুটির দিনে মেহেরপুরে আসলে নির্বাচনী প্রচারণা কতটুকু জমে উঠেছে, সেখানকার পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানাবেন। মেহেরপুরে দুটি আসনে মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেহেরপুরে এক আসনে যেটি রয়েছে সেটি 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে বিএনপি, জামায়াত, সিপিবি এবং আরেকজন প্রার্থী রয়েছেন জাতীয় পার্টি। অন্যদিকে মেহেরপুর 2 আসনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে একজন বিএনপি, জামায়াত এবং জাতীয় পার্টি সমর্থিত। তো আমরা সকাল থেকে যেটি দেখছি, প্রার্থীরা কিন্তু সকাল ভোর থেকেই ছুটছেন, ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে ভোট প্রার্থনা করছেন এবং নানান ধরনের কথার যে ফুলঝুরি সেটি কিন্তু তারা দিচ্ছেন। সকাল থেকেই তাদের প্রচারণা আমরা দেখেছি। মেহেরপুর 2 আসনে জামাত এবং বিএনপির বিশেষ করে যে প্রার্থী রয়েছেন তারা ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন এবং ভোট প্রার্থনা করেছেন। সেক্ষেত্রে আজকে শুক্রবার সকাল 10টার মধ্যে কিন্তু তাদের প্রচারণা ইতিমধ্যে শেষ করেছেন এবং শেষ করার পরে তারা বলছেন যে দুপুরের পরেই তারা আবার বেরিয়ে পড়বেন এবং ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন। তবে এখানে আমার যে বিএনপির যে প্রার্থী রয়েছে তার সাথে কথা হয়েছে, তিনি বলছেন যে কোনো ধরনের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ তিনি দেননি এবং প্রচারণায় বাধা বা এই ধরনের কোনো অভিযোগ তিনি দেননি। তিনি বলছেন যে আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করছি এবং কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অন্যদিকে জামাতের যে প্রার্থী রয়েছেন তিনি বলছেন যে তারা সমসুযোগভাবে প্রচারণা করছেন। তবে তিনি একটু অভিযোগ করছেন তাদের যে নারী প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে, তারা তাদের কাজটি সঠিকভাবে করতে পারছেন না বলে এমন একটি অভিযোগ তারা করেছেন। তো উভয় প্রার্থী কিন্তু আরেকটি অভিযোগ করেছেন যে যেহেতু মেহেরপুর সীমান্তবর্তী এলাকা, যদিও বলা হচ্ছে সরকারিভাবে যে 65 কিলোমিটার সীমান্ত, আবার বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে 115 কিলোমিটার সীমান্ত, এই সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণ তারা বলছেন যে বেশ কিছু অস্ত্র আসছে এবং এই অস্ত্রগুলো নির্বাচনী কাজে ব্যবহৃত হতে পারে, এরকমই একটা আশঙ্কা তারা করেছেন এবং সেই ক্ষেত্রে তাদেরকে প্রশাসনের হস্তক্ষেপ তারা কামনা করছে সব প্রার্থী। অন্যদিকে ভোটাররা যেটি বলছেন যে এই একই অভিযোগ ভোটাররাও করছেন এবং বলছেন যে এমন পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কিন্তু ভোট কেন্দ্রে ভোটাররা যেতে নিরুৎসাহিত হবে এবং ভোটের পার্সেন্টেজ কিন্তু কমার সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে সুষ্ঠু পরিবেশের তৈরির জন্য যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, ভোটের কাজে যারা নিয়োজিত যারা রয়েছেন, বিভিন্ন বাহিনী রয়েছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন এবং এই যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো উদ্ধারের জন্য জোর প্রচারণা, বিভিন্ন সেগুলো উদ্ধারের জন্য যে কার্যক্রমগুলো পরিচালনা করা দরকার সেটি করার তারা আহ্বান জানিয়েছেন। অর্থাৎ ভোটার এবং যারা প্রার্থী রয়েছেন একই অভিযোগ তারা কিন্তু করছেন এবং তার সঠিক প্রয়োগ যদি আইন শৃঙ্খলা বাহিনী করতে পারে তাহলেই ভোটাররা ভোট কেন্দ্রে যাবে বলে তারা মনে করছেন এবং সেক্ষেত্রে তাদেরকে ভূমিকা রাখতে হবে। তো বলা যায় যে প্রচারণা যেটি চলছে, দুটি আসনেই যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের দম ফেলাবার ফুরসত নেই, তারা ছুটছেন, ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট প্রার্থনা করছেন এবং তারা বিভিন্নভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। তো এই ছিল নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। রাশেদুজ্জামান, এই মুহূর্তে আমরা একটু সাতক্ষীরাতে যেতে চাই। সাতক্ষীরাতে আমাদের সহকর্মী উপস্থিত রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানাতে বা তিনি যোগ দিচ্ছেন। গাজী ফরহাদ রয়েছেন সাতক্ষীরা থেকে। ফরহাদ, সাতক্ষীরায় সাপ্তাহিক ছুটির দিনে নির্বাচনী প্রচারণা কতটুকু জমে উঠেছেন, প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে পৌঁছাচ্ছেন? জামাতের কেন্দ্রীয় এক সাংগঠনিক সেক্রেটারি মহাদ্দেস আব্দুল খালেকের নির্বাচনী পথসভা থেকে আমরা যুক্ত হয়েছি। আসলে ছুটির দিনে কিন্তু নির্বাচনী প্রচারণায় একবারে জমে উঠেছে। আমরা একবার প্রত্যন্ত এলাকাগুলোতেও দেখছি যে সকাল থেকে প্রার্থীরা এবং প্রার্থীর পক্ষে তাদের দলীয় নেতৃবৃন্দ কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও তাদের দাবি দাবার কথা জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মহাদ্দেস আব্দুল খালেকের পথসভায় রয়েছে। আমরা তিনি বক্তব্য দিচ্ছেন, তার কথাই শুনতে চাই। তাদের ভিতরে আমরা গণজোয়ার লক্ষ্য করছি। বিভিন্ন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাপক গণজাগরণের মাধ্যমে আমাদের মা এবং বোনেরা এগিয়ে চলেছেন। আমি আশা করি আপনাদের এলাকার সম্মানিত মা এবং বোনেরা আপনারাও ঘরে বসে থাকবেন না, আপনারাও এগিয়ে যান।
আমি আপনাদের কাছে দাবি করতে চাই যে সম্মানিত মা এবং বোনদের ভোটে আমাদের দাঁড়িপাল্লার জয় পরাজয় নিশ্চিত হবে। আর ভাইদের ভোট থাকবে মর্যাদার ভোট, অতিরিক্ত ভোট। মা এবং বোনদের ভোটে তাদের বাক্স খোলার পরে, ব্যালট বোনার পরে দেখা যাবে যে মেয়েদের ভোটেই দাঁড়িপাল্লা পাশ করে গিয়েছে। অতএব পুরুষের ভোট, ভাইদের ভোট, এটা হবে আমাদের মর্যাদার জন্য। আমি মা বোনদের কাছে এই দাবি তুলতে চাই। আমি অনেক এলাকায় সাতক্ষীরার খবর আপনি আসলে সংগ্রহ করতে থাকুন। আমরা একটু মানিকগঞ্জের পরিস্থিতি জানবো। মানিকগঞ্জে আমাদের সহকর্মী মাহি সেখানে, মাহিদুল ইসলাম মাহি সেখানে রয়েছেন। মাহি, মানিকগঞ্জে আসলে নির্বাচনী প্রচারণার কি অবস্থা দেখা যাচ্ছে? যারা প্রার্থী রয়েছেন প্রতিশ্রুতিতে আসলে তারা কি কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ ২ আসনে, মানিকগঞ্জ সদর উপজেলার যে ভাড়ারিয়া যে বাজারটি রয়েছে, আমি সেখানে অবস্থান করছি। আমি আপনাদের জানিয়ে রাখছি মানিকগঞ্জে মূলত ৩ টি আসন রয়েছে। তার মধ্যে মানিকগঞ্জ ১ এবং মানিকগঞ্জ ২ আসনটি কিন্তু পদ্মা এবং যমুনার ভাঙন কবলিত এলাকা। এর পাশাপাশি যদি আপনাদের আমি জানিয়ে রাখি যে মানিকগঞ্জ ৩ আসনটি মূলত সাটুরিয়া এবং সদর উপজেলা নিয়ে। আমি যে আসনটিতে রয়েছি এটি মূলত মানিকগঞ্জ ২ আসন। এখানে মূলত ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে বিএনপি রয়েছেন মনিরুল ইসলাম খান শান্ত, তিনি সাবেক সংসদ সদস্য এবং তার বাবাও একসময় ৪টি আসন যখন ছিল, ৪ আসনে কিন্তু তিনি সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী ছিলেন। এবং পাশাপাশি আরেকটু জানিয়ে রাখি, এখানে জাতীয় পার্টি যিনি নির্বাচন করছেন এস এম আব্দুল মান্নান, তিনি ২০০৮ এর নির্বাচনে কিন্তু মহাজোট থেকে নির্বাচিত হয়েছেন। এবং আরেকজন যিনি প্রার্থী রয়েছেন জামাতে ইসলামের যিনি প্রার্থী রয়েছেন তাকে কিন্তু আসলে জোটের কারণে, হিসেব নিকেশের কারণে কিন্তু সেখানে খেলাফত মজলিসের একজন শিক্ষক শেখ মোহাম্মদ সালাউদ্দিনকে কিন্তু এখানে প্রতীক দেওয়া হয়েছে এবং তিনি নির্বাচন করছেন এখানে দেয়ালঘড়ি প্রতীকে। এবং এই যে মানিকগঞ্জ ২ আসনটি, এই ২ আসনটি মূলত পদ্মা নদীর ভাঙন কবলিত এবং সিঙ্গার যে অঞ্চলটি রয়েছে সেখানে আসলে কেবল মাত্রই শুরু হয়েছে শিল্পায়ন এবং প্রার্থীরা তারা বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে নদী ভাঙনওয়ালা এলাকা যেটি রয়েছে সেখানে পদ্মার ভাঙন রোধের জন্য তারা আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি যারা রয়েছেন শিল্প অঞ্চল, বিশেষ করে সিঙ্গারকে যে সড়কটি রয়েছে আঞ্চলিক সড়ক হেমাদপুর থেকে মানিকগঞ্জের দিকে যেটি রয়েছে ৩০ কিলোমিটার সড়কটি, সে সড়কটিকে কিন্তু তারা মূলত আহ, তা- তারা মূলত কিন্তু সেই সড়কটিকে ৪ লেনে করার জন্য কিন্তু আশ্বস্ত করেছেন। এবং আমি আরেকটু জানিয়ে রাখি এই আসনটি মূলত কিন্তু পদ্মা। মাহি, প্রচারণার আপনি আরো খবর সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার সাথে যুক্ত হব।